कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। রামেশ্বর ধাম ভারতবর্ষের দক্ষিণে তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপে অবস্থিত এমন এক পবিত্র ভূমি যেখানে রয়েছে ভগবান বিষ্ণুর 4 ধামের এক ধাম এবং মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। রামেশ্বর ধাম হল এমনই এক পুণ্যভূমি যেখান থেকে শ্রীরামের বানর সেনা নির্মাণ করেছিলেন রাম সেতু, যার অস্তিত্ব আজও বর্তমান। আজ আপনারা আমার সঙ্গে দর্শন করে নিন রামায়ণের এই পবিত্র ভূমি রামেশ্বর ধাম। গুড মর্নিং। আজ 27শে ডিসেম্বর 2025 শনিবার। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের মাদুরাই জংশন থেকে স্বাগত জানাই। তো আজকে মাদুরাই থেকে যাচ্ছি রামেশ্বরম। তো জার্নিটা হবে পম্বন ব্রিজের উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে। দুর্দান্ত একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পন্ডিচেরি ও মাদুরাই ঘুরে দেখার পর এরপর গন্তব্য রামেশ্বরম। তাই উঠে পড়েছি সকাল 7টার মাদুরাই রামেশ্বরম প্যাসেঞ্জারে। ট্রেনের বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, তবে অপেক্ষা করে আছি সেই মুহূর্তের জন্য যখন আমাদের ট্রেন উঠে পড়বে সমুদ্রের ওপরে নতুন নির্মিত পাম্বান ব্রিজের ওপর। আমাদের ট্রেন তার সঠিক সময়ে এসে পৌঁছালো মণ্ডপম স্টেশনে। এরপরেই শুরু হবে সমুদ্রের ওপর দিয়ে রোমাঞ্চকর ট্রেন যাত্রা। দারুণ লাগছে, দারুণ। মণ্ডপমের পরের স্টেশনই পাম্বান, আর এই পথে সমুদ্রের উপর নির্মিত হয়েছে 2 কিলোমিটার দীর্ঘ পাম্বান ব্রিজ। আপনারা যখন রামেশ্বরমে আসবেন এই জার্নিটা মিস করবেন না। ভারতবর্ষের অন্যতম সুন্দর ও রোমাঞ্চকর রেলপথ। আমাদের ট্রেন উঠে পড়েছে পম্বন ব্রিজের উপর। দেখুন নিচে সমুদ্র আর সমুদ্রের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। অসাধারণ দৃশ্য। এই নতুন পাম্বান ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে প্রায় 600 কোটি টাকা। নতুন ব্রিজে ট্রেন চলাচল শুরু হয়েছে 2025 সালের 6 এপ্রিল থেকে। মাত্র 2 কিলোমিটার পথ শুরু হতেই শেষ হয়ে গেল। ব্রিজ পেরিয়ে পৌঁছে গেলাম পাম্বান স্টেশনে। এর পরের স্টেশনই রামেশ্বরম। ঠিক টাইমে পৌঁছে গেলাম রামেশ্বরম স্টেশনে। এরপর স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে আর হোটেলের খোঁজ করব। স্টেশনের বাইরে থেকে অটো নিলাম, অটো নিয়ে যাব মন্দিরের কাছাকাছি। তো এখন সিজন বলে অটোর ভাড়াটাও একটু বেশি। নর্মালি 100 থেকে 150 টাকা নেয়, এখন 200 টাকা চাইছে। যাই হোক, দেরি না করে আর বেরিয়ে পড়লাম। অটো আমাদের নামিয়ে দিল মন্দিরের সামনে। এখানে প্রচুর হোটেল ও ধর্মশালা আছে, তবে পিক সিজন বলে রুম পেতে একটু সমস্যাই হচ্ছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর এই আইল্যান্ড স্টার হোটেলে রুম পেয়ে গেলাম। এই মাত্র জাস্ট রুমে চেক ইন করলাম। এখন বাজে 12:20 তো যাই হোক, এখন প্রচুর ভিড় আছে এখানে, রুম পেতে বেশ সমস্যাই হচ্ছিল। তবে হোটেলটা যেটা পেয়েছি মন্দিরের খুব কাছাকাছি। তো এই সময় কিন্তু রেট প্রচুর নিচ্ছে। রুমটা আপনারা দেখাচ্ছি, একদম সাধারণ মানের রুম। একটা জাস্ট বেড আছে, ডবল বেড। তো এই রুমের আজকের ডেটে ভাড়া নিচ্ছে 2000 টাকা। অন্য সময় হয়তো এটা 700-800 টাকাতে রুমটা হয়ে যায়। তো আপনারা যদি কখনও সিজনে আসেন, পিক সিজনে, তাহলে কিন্তু রুম বুকিং করে আসবেন, না হলে একটু বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তবে হোটেলটা মন্দিরের খুব সামনে। এই ছাদের থেকে দেখুন 4টে যে গেট আছে মন্দিরের, 4টি গেটই দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে সোজা চলে গেলে পরে অগ্নিতীর্থম, যেখানে সবাই স্নান করেন। তো এখন যাই অগ্নিতীর্থমে স্নান করে, আর এখানে 22 কুণ্ড আছে, সেই 22 কুণ্ডে স্নান করে তারপরে মন্দিরে যাব। স্নান করার আগে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। মন্দিরের আশেপাশে অনেক খাবারের হোটেল আছে, সব জায়গাতেই নিরামিষ খাবার পাওয়া যায়। খাওয়া দাওয়া সেরে এগিয়ে চললাম অগ্নিতীর্থমের দিকে।
রামায়ণে বর্ণিত আছে এই স্থানেই শ্রীরাম ও অগ্নিদেব স্নান করেছিলেন পাপ মোচনের উদ্দেশ্যে। রামেশ্বরমে আগত পুণ্যার্থীরা অনেকেই এই পবিত্র সমুদ্র সৈকতে স্নান করে তারপর মন্দিরে দর্শন করতে যান। অগ্নিতীর্থমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদানের ব্যবস্থাও আছে। এই মুহূর্তে চলে এসেছি অগ্নিতীর্থমে। এই যে ঘাট, এই ঘাটটার নাম হচ্ছে অগ্নিতীর্থম। মূল মন্দিরে প্রবেশ করার আগে এই অগ্নিতীর্থমে স্নান করার একটা প্রথা আছে। এই অগ্নিতীর্থমে স্নান করেই তারপর মন্দিরে দর্শন করতে হয়। তো ঠিক যে মন্দিরের যে পূর্ব দিকে যে গেট, সেই তার গেটের উল্টো দিকে এই অগ্নিতীর্থম। তো এই অগ্নিতীর্থমের পেছনে যে পৌরাণিক মান্যতা আছে সেটা আপনাদের একটু বলে দিই। রাবণকে বধ করার পর সীতামাতাকে উদ্ধার করে শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে যাচ্ছিলেন, তার আগে মা সীতাকে একবার অগ্নি পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষা নিয়েছিলেন স্বয়ং অগ্নিদেব। তো স্বয়ং অগ্নিদেব সীতামাতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন এবং অগ্নি পরীক্ষা নেওয়ার ফলে তিনি তার মনে অনুশোচনা হয় এবং তিনি মনে করেন তার সীতামাতার অগ্নি পরীক্ষা নিয়ে তার পাপ হয়েছে। তো তখন তিনি অগ্নিতীর্থমে স্নান করে তার পাপ মুক্তি করেন। অগ্নিতীর্থমে স্নান করে চলে আসি মন্দিরের উত্তর দিকের গেটে। এটা হচ্ছে মন্দিরের নর্থ গেট। তো এখান দিয়ে আপনার প্রবেশ করে যে 22টা কুণ্ড আছে, সেই কুণ্ডে স্নান করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। এই 22 কুণ্ডে স্নানের জন্য 25 টাকার কুপন নিতে হয়। সকাল থেকে এখানে স্নান শুরু হয়ে যায়। দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত 22 কুণ্ডে স্নানও বন্ধ থাকে। প্রতিটি কুণ্ডের সামনে মন্দির কমিটির লোক আছে। তারা কুণ্ড থেকে অল্প অল্প জল তুলে মাথায় দিয়ে দিচ্ছিলেন। এই 22 কুণ্ডে স্নান অনেক পবিত্র বলে মনে করা হয়। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই 22 কুণ্ডে স্নানটি করার চেষ্টা করবেন। স্নান করার পর অনেকে এখানেই পোশাক পরিবর্তন করে নিচ্ছিলেন। তবে হোটেল যদি সামনে হয় তাহলে হোটেলে ফিরে গিয়ে পোশাক পরিবর্তন করে নেওয়াটাই সুবিধাজনক হবে। 22টা কুণ্ডে স্নান করে বেরিয়ে এলাম। নর্থ গেট দিয়ে ঢুকেছিলাম আর সাউথ গেট দিয়ে বেরিয়ে এলাম। আমার হোটেলটা মন্দিরের সামনেই ছিল, তাই স্নান সেরে হোটেলে ফিরে ড্রেস চেঞ্জ করে তারপর চলে আসি মন্দিরে দর্শন করতে। এরপর দেখে নিন মন্দিরে দর্শনের নিয়ম ও সময়। মন্দিরে দর্শনের সময় সকাল 6টার থেকে রাত্রি 9টা পর্যন্ত। দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত 2 ঘন্টা দর্শন বন্ধ থাকে। এছাড়া ভোরবেলা 5টার থেকে 6টা পর্যন্ত বিশেষ মণি দর্শন হয়। মন্দিরে প্রবেশ করার জন্য 4টি গেট বা গোপুরম আছে। তবে গর্ভগৃহে মহাদেবের দর্শনের জন্য চলে আসুন পূর্ব দিকের গেটের সামনে। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ইস্ট গেটের সামনে। এই ইস্ট গেট দিয়ে প্রবেশ করে মন্দিরের গর্ভগৃহে দর্শন করতে হয়। মন্দিরের ভেতরে মোট 3টি শিবলিঙ্গ আছে। যেটা গর্ভগৃহে স্থাপিত আছে সেটা হচ্ছে রামলিঙ্গম, আর আরও 2টো লিঙ্গ আছে, একটা হচ্ছে আত্মলিঙ্গম, একটা হচ্ছে বিশ্বলিঙ্গম। যখন আপনারা পূর্ব দিকের গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবেন, তো প্রবেশ করার পর ডান দিকে একটা হনুমানজির মন্দির আছে, তার ঠিক পেছনে আছে একটি শিবলিঙ্গ যেটা হচ্ছে আত্মলিঙ্গম, আর গর্ভগৃহে যে শিবলিঙ্গটা আছে সেটা হচ্ছে রামলিঙ্গম, যেটা শ্রীরাম স্থাপনা করেছিলেন। এবং গর্ভগৃহের সামনে আরেকটি শিবলিঙ্গ আছে, এটা হচ্ছে বিশ্বলিঙ্গম। এই 3টি শিবলিঙ্গ এখানে আছে। 3 রকম দর্শন আছে: ফ্রি দর্শন, 100 টাকার কুপন ও 200 টাকার কুপন। আপনারা যখন এখানে আসবেন সেই সময় কীরকম ভিড় থাকে তা দেখে নেবেন। ভিড় বেশি থাকলে 100 টাকার লাইনে দাঁড়াবেন। 100 টাকার কুপনে ভালো দর্শন হয়। বর্তমানের এই মন্দির নির্মিত হয়েছিল 12th সেঞ্চুরিতে পাণ্ড্য রাজাদের দ্বারা। রামনাথ স্বামী মন্দিরে আছে বিশ্বের দীর্ঘতম মন্দির করিডোর, যা 3850 ফুট দীর্ঘ। 1212টি স্তম্ভ দ্বারা সুসজ্জিত এই অসাধারণ সুন্দর মন্দির করিডোরটি নির্মাণ করেন রাজা মথুরমালিঙ্গা সেতুপতি 17th সেঞ্চুরিতে। এই সুন্দর করিডোরে যদি ফটো তুলতে চান তাহলে সাউথ গেট দিয়ে প্রবেশ করে এখানে চলে আসবেন। আমার দর্শন করতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। আমি 100 টাকার টিকিট কেটেছিলাম। এখন পিক সিজন, প্রচুর ভিড়, তাও 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেল। ভেতরে খুব সুন্দরভাবে লাইন করা আছে। আর 3 রকম দর্শন আছে, একটা হচ্ছে ফ্রি দর্শন, একটা হচ্ছে 100 টাকার দর্শন, একটা হচ্ছে 200 টাকার দর্শন।
দর্শন করার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে ফিরে যায় হোটেলে। এইভাবেই কেটে যায় আমাদের রামেশ্বরমের প্রথম দিন। ভোর হতেই পুণ্যার্থীরা বেরিয়ে পড়েছেন মহাদেবের দর্শন করার জন্য। প্রতিদিন ভোর 5টা থেকে 6টা পর্যন্ত এক বিশেষ দর্শন হয়, যাকে বলে মণি দর্শন বা স্ফটিক দর্শন। আজ রামেশ্বরমের আশেপাশের কিছু জায়গা ও ধনুষ্কোটি দেখে সন্ধ্যেবেলা কন্যাকুমারী যাওয়ার প্ল্যান আছে। এই সময় কিন্তু রেট অসম্ভব বেশি। যে লোকাল সাইট সিন আছে সেগুলো তো অটোরা ঘোরাবেই না বলছে, প্রচুর জ্যাম আছে। যাই হোক, পায়ে হেঁটে কিছু জায়গা ঘুরে দেখার চেষ্টা করছি। তো প্রথমেই যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি। এখান থেকে পায়ে হেঁটে যাওয়া যাবে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ির সামনে। 15ই অক্টোবর 1931 সালে তিনি এই বাড়িতেই জন্মগ্রহণ করেন এবং তার ছোটোবেলাটা কাটে এই বাড়িতেই। এখানে পাশে তিনি প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেন। ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো আপনারা এখানে এলে কালাম স্যারের এই বাড়িটি অবশ্যই ভিজিট করবেন। মন্দির থেকে পায়ে হাঁটা রাস্তা, খুব সহজেই চলে আসতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে এলাম রাম তীর্থমে। এখানে দেখা যাচ্ছে কুণ্ডটা, আর মন্দিরটা উপাসে আছে, ওটা দিয়ে এন্ট্রি আছে। রামতীর্থমে আছে রাম সীতার মন্দির ও একটা কুণ্ড। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। কথিত আছে রাবণকে বধ করে লঙ্কা থেকে রামেশ্বরমে আসার পর শ্রীরাম এই কুণ্ডে তার জটা ধুয়েছিলেন, তাই এই কুণ্ডের আরেক নাম জটার তীর্থম। হাঁটতে হাঁটতে চলে এলাম আরিল মৃগু লক্ষ্মণেশ্বর টেম্পলে বা লক্ষণ তীর্থমে। লক্ষ্মণ তীর্থম মন্দিরটাও খুব সুন্দর, অনেকটা রামনাথ স্বামী মন্দিরের যে করিডোরটা আছে সেই অনুকরণে তৈরি। মন্দিরের ভেতরে একটি শিবলিঙ্গ স্থাপিত আছে, যেটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে স্বয়ং লক্ষণ স্থাপনা করে পুজো করেছিলেন। আর এই জলের কুণ্ডটাও তীর নিক্ষেপ করে লক্ষণ সৃষ্টি করেছিলেন। এখানে জলের মধ্যে প্রচুর মাছ আছে। এই মুড়িগুলো দেওয়া হয়েছে, মুড়িগুলো খেতে আসছে। প্রচুর মাছ আছে। লক্ষণ তীর্থমের কাছে আছে পঞ্চমুখী হনুমান মন্দির ও এখানে একই সঙ্গে রামশিলাও দর্শন করে নিতে পারবেন। এরপর একটা অটো নিয়ে এগিয়ে চললাম ধনুষ্কোটির দিকে। অটোর ভাড়া পড়েছিল পার হেড 500 টাকা করে। একটা অটোতে 6 জন করে বসছিল। এই সময় অটোর ভাড়া অনেক বেশি। অন্যান্য সময় পুরো অটো রিজার্ভ করলে পড়ে 1000 থেকে 1200 টাকার মতো। আপনারা যদি কখনো রামেশ্বরমে আসার প্ল্যান করেন তাহলে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে না আসার চেষ্টা করবেন। এই সময় খরচ অনেকটাই বেশি হবে আর ভালোভাবে ঘুরতেও পারবেন না। ধনুষ্কোটি হলো পাম্বন দ্বীপের শেষ প্রান্ত। রামেশ্বরম থেকে দূরত্ব প্রায় 19 কিলোমিটার। রাস্তায় এই লাইট হাউসটা পড়বে। লাইট হাউসের ওপরে উঠতেও পারবেন। ওপরে ওঠার জন্য লিফটের ব্যবস্থা আছে, খরচ 10 টাকা। রাস্তাটা খুবই মনোরম, দুপাশে সমুদ্র আর মাঝখান দিয়ে চলে গেছে এই সোজা রাস্তা। বিকেল 5টার পর এখানে এন্ট্রি বন্ধ হয়ে যায়। এই জায়গাটা খুবই সুন্দর, কিভাবে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। তাই আপনারা যখন এখানে আসবেন হাতে সময় নিয়ে আসবেন। ধনুষ্কোটিতে এসে পৌঁছালাম। প্রচণ্ড ভিড়। এই জায়গাটা হচ্ছে ধনুষ্কোটির শেষ প্রান্ত। যে রাস্তার দিয়ে আমরা এলাম পুরোটাই ধনুষ্কোটির মধ্যে পড়ে। একেবারে শেষ প্রান্তে অশোক স্তম্ভ করা আছে। ওই পারে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর, আর এই পারে হচ্ছে ভারত মহাসাগরের উপসাগর, মান্নার উপসাগর। এই দুটো সাগর এখানে মিলিত হয়েছে ধনুষ্কোটির এই জায়গাতে। ধনুষ্কোটি কিন্তু ভারতবর্ষের শেষ বিন্দু নয়। ভারতবর্ষের যে মূল ভূখণ্ড তার শেষ বিন্দু হচ্ছে কন্যাকুমারীতে। আর পুরো ভারতবর্ষ মানে দ্বীপপুঞ্জ মিলিয়ে ভারতবর্ষের শেষ বিন্দু হচ্ছে নিকোবর আইল্যান্ড। এই শেষ স্থান যেখান থেকে শ্রীরাম
লঙ্কায় যাওয়ার জন্য রাম সেতু তৈরি করেছিলেন। সেই রাম সেতু কিন্তু এখন আর দেখা যায় না, জলের তলায় চলে গেছে। তবে রাম সেতুর অস্তিত্ব আছে, রাম সেতু নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। নাসা পর্যন্ত এসে রাম সেতু সম্পর্কে গবেষণা করেছে এবং নাসা তার স্যাটেলাইট ইমেজে দেখেওছে যে এখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত কিন্তু একটা রাস্তা আছে। এর পাথরগুলো যে রাম সেতুর পাথর, তার কিন্তু কার্বন টেস্টও করা হয়েছিল এবং তাতে দেখা যায় এই পাথর প্রায় 7,000 বছর পুরনো। বিভিন্ন সায়েন্টিস্টরা কিন্তু এটা মেনে নিয়েছেন। এখানে একটা সেতু আছে। সেদিন ধনুষ্কটিতে প্রচুর ভিড় হয়েছিল। একটু ফাঁকা থাকলে জায়গাটার সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যেত। কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা চলে আসি পরিত্যক্ত ধনুষ্কটি শহর দেখে নিতে। তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি পরিত্যক্ত ধনুষ্কটি শহরে। ধনুষ্কটিতে একসময় জনবসতি ছিল, পুরো একটা শহর ছিল এখানে। 1964 সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এখানে দেখুন, একসময় এটা কিন্তু একটা রেলওয়ে স্টেশন ছিল। তো এই জায়গাতে এখনও কিছুটা বোঝা যায় এখানে রেলওয়ে ট্র্যাক ছিল। তো এই পর্যন্ত ট্রেন চলে আসতো ধনুষ্কটি পর্যন্ত। সেই ভয়াবহ সাইক্লোনে প্রায় 2000 মানুষের প্রাণহানি হয়। সেই থেকেই এই ধনুষ্কটি শহর হয়ে গেছে এক পরিত্যক্ত শহর। ধনুষ্কটি থেকে শেষ করলাম দক্ষিণ ভারত ভ্রমণের এই পর্বটি। পরের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।